ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই ঠিক বুঝে উঠতে পারছেন না কোন সাবজেক্টটি এবং কোন ইউনিভার্সিটিটি আপনার জন্য বেস্ট হবে। অনেকের মতে আপনার ভেতরে যদি এই ধরনের বিন্দুমাত্র কনফিউশন কাজ করে থাকে তাহলে আমাদের আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কাজী তালিম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হাউ টু সিলেক্ট দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট স্পেশালি ফর ইউ। ইউনিভার্সিটি সিলেক্ট করার সময় আমরা কমন যে দুইটা ভুল করি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা অনেকেই টার্গেট নেই আমাদের নিজেদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আমরা সেম ইউনিভার্সিটিতে সেম ডিপার্টমেন্টে ভর্তি হব। এর ফলে যেটা হবে আগামী 4টা বছর কিন্তু আমরা আমাদের পুরাতন ফ্রেন্ডগুলোর সঙ্গে হেসে খেলে কাটিয়ে দিতে পারবো। কিন্তু একটু যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক 4 বছর পর আপনার যখন ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে তখন কিন্তু এক একজনের কর্মক্ষেত্র আসলে ডিফারেন্ট জায়গায় হবে। সো আপনি কিন্তু কোনোভাবেই সারা জীবন একসঙ্গে থাকতে পারছেন না। এই 4টা বছর শুধুমাত্র হেসে খেলে কাটানোর জন্য আপনি যদি একটা ভুল সাবজেক্ট সিলেক্ট করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে যাওয়ার পর আপনি নিজের প্রতি নিজেকে আক্ষেপ করা ছাড়া আর কিছুই করতে পারবেন না। আরেকটা জিনিস আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে ফলো করি, আমরা আমাদের সিনিয়র যে ভাইরা ইউনিভার্সিটিতে পড়ে তাদের কাছে পরামর্শ চাই যে আসলে ভাইয়া কোন সাবজেক্টটি বেস্ট হবে এবং কোন ভার্সিটিতে ভর্তি হওয়া আমার জন্য বেটার হবে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, সে যেহেতু কোনো একটা ইউনিভার্সিটির কোনো একটা সাবজেক্টে অলরেডি পড়ছে সে কিন্তু জেনে বুঝে ওই সাবজেক্টটি চুজ করেছে, অর্থাৎ তার কাছে কিন্তু ওই সাবজেক্টটি বেস্ট মনে হয়েছে বলেই সে ওই সাবজেক্টে পড়তে গিয়েছে। সো এমন একটা লোকের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন কোন সাবজেক্টটি আমার জন্য ভালো হবে বা কোন ইউনিভার্সিটি ভালো হবে, সে কিন্তু আপনাকে তারটাকেই সাজেস্ট করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু একটা জিনিস খেয়াল করলে বুঝবেন, উনি হয়তো আপনার চাইতে সিনিয়র কিন্তু উনিও কিন্তু এখন স্টুডেন্ট। যেহেতু উনি এখন ইউনিভার্সিটিতে রয়েছে উনি কিন্তু আসলে আপনাকে প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবে না যে কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্টটি আপনার জব লাইফের জন্য বেটার হবে বা মোর সিকিউর হবে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা কিছু স্পেসিফিক টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনি নিজে থেকেই আপনার জন্য বেস্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে কারোই হেল্প নিতে হবে না, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন কোন সাবজেক্টটি আপনার জন্য বেস্ট হবে। স্টেপ নাম্বার 1 হচ্ছে এইচএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে আপনার হাতে কিন্তু বেশ কয়েক মাস সময় রয়েছে। ঠিক এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার পরিচিত কোনো বড় ভাই কিংবা আপনার কোনো রিলেটিভের মাধ্যমে যারা কিনা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে এই মুহূর্তে কর্মরত রয়েছে তাদের অফিস কিংবা ফ্যাক্টরিটি আপনি ভিজিট করে আসুন। এর ফলে যেটা হবে, আপনি যদি 5-6টা ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের জব ইন্ডাস্ট্রি ভিজিট করে ফেলেন তাহলে কিন্তু আপনি নিজে থেকেই খুব সহজে বুঝতে পারবেন কোন ধরনের জব ইন্ডাস্ট্রিতে ওয়ার্কিং এনভায়রনমেন্ট আসলে কেমন হয়। অর্থাৎ এক কথায় যদি বলতে চাই, আপনি যদি স্পেসিফিক কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়েন, সেই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পড়াশোনা শেষ করার পর আপনি যখন প্রফেশনাল ফিল্ডে গিয়ে জব করবেন সেই ক্ষেত্রে আপনার জবের এনভায়রনমেন্ট আসলে কেমন হবে। লেটস সে আপনি যদি আইটি কিংবা সফটওয়্যার ফার্মের ওয়ার্কিং এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন, সেইটার সাথে আপনি যদি কোনো প্রোডাকশন কিংবা ম্যানুফ্যাকচারিং কোনো প্ল্যান্টের চিন্তা করেন সেইখানকার ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু কোনো সময় এক হবে না। সেমভাবে আপনি যদি কোনো টেক্সটাইল কিংবা কোনো মার্চেন্টাইজিং কোম্পানির কথা চিন্তা করেন সেই জায়গার যে ওয়ার্ক এনভায়রনমেন্ট হবে, আপনি যদি কোনো একটা ব্যাংকের কল সেন্টারের কথা চিন্তা করেন সেখানকার ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু এক হবে না। সেম জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই শর্টলিস্ট করে ফেলতে পারবেন যে কোন ধরনের জব ইন্ডাস্ট্রির ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনার কাছে ভালো লেগেছে। এইভাবে আপনি আপনার সিলেক্ট করা 4-5টা সাবজেক্টের একটা শর্টলিস্ট করে ফেলেন, অর্থাৎ কোন সাবজেক্টের জব ফিল্ডের ওয়ার্ক এনভায়রনমেন্ট আপনার কাছে সবচাইতে ভালো লেগেছে সেটাকে আপনি 1 নম্বরে রাখুন। এরপর প্যারালালি 2, 3, 4, 5 এভাবে আপনি একটা সিরিয়াল তৈরি করে ফেলুন। স্টেপ নাম্বার 2তে এসে আপনি যেহেতু ইতিমধ্যে জেনে গিয়েছেন কোন ধরনের জব ইন্ডাস্ট্রিতে ওয়ার্কের এনভায়রনমেন্ট আসলে কেমন হয়, এখন আপনার কাজ হচ্ছে ওয়ার্ক লোড সম্পর্কে একটা আইডিয়া নেওয়া। আপনি আপনার সেই পরিচিত বড় ভাই কিংবা আপনার সেই রিলেটিভের সাথে কথা বলে একটা আইডিয়া তৈরি করার চেষ্টা করেন যেখান থেকে আপনি বুঝতে পারবেন ওই জব ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আসলে কি পরিমাণ ওয়ার্কলোড নিতে হয়। লেটস সে আপনি যদি চিন্তা করেন একটা কল সেন্টারের কথা, একটা কল সেন্টারে যে কাজ করে তাকে কিন্তু কন্টিনিউয়াসলি 8 ঘন্টা একটার পর একটা কল রিসিভ করতে হয়, অর্থাৎ তাকে কিন্তু এই 8 ঘন্টার অফিস আওয়ারে হিউজ পরিমাণ ওয়ার্কলোড নিয়ে থাকতে হয়। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন একজন মার্চেন্টাইজার কিংবা একজন আইটি ইঞ্জিনিয়ারের কথা, তাকে কিন্তু তার 8 ঘন্টার অফিস আওয়ারে কন্টিনিউয়াসলি 8 ঘন্টা একটার পর একটা কাজ করতে হয় না, সে কিন্তু এর মাঝখানে কিছু লেজার পিরিয়ডও পেয়ে থাকে। কিন্তু সেম জিনিসটি আপনি যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন কল সেন্টারে যে মানুষটি কাজ করছে তাকে 8 ঘন্টা কন্টিনিউয়াস ওয়ার্কলোড নিয়ে কাজ করতে হলেও এই 8 ঘন্টার পর একটা দিনে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি চলে যায় তার কিন্তু আরো 16 ঘন্টার সময় অবশিষ্ট থাকে। এই 16 ঘন্টা কিন্তু তাকে কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হতে হচ্ছে না, অর্থাৎ আপনি বাসায় যাওয়ার পর আপনাকে কিন্তু আর কোনো কল রিসিভ করতে হবে না, কারণ একটা কল সেন্টারের কাজ কিন্তু মূলত কল সেন্টারে যাওয়ার পরে শুরু হয়। আপনি বাসায় যাওয়ার পর কিন্তু এই ধরনের কোনো কাজ আপনাকে দিয়ে দেওয়া সম্ভব নয়।
কিন্তু আপনি যদি একজন মার্চেন্টাইজারের কথা চিন্তা করেন, আপনার যখন বায়ার থাকবে আপনাকে কিন্তু কোনো টাইম লিমিট থাকবে না, অর্থাৎ দিন রাত 24 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। সেম ভাবে আপনি যদি একজন আইটি ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করেন, হতে পারে এক সপ্তাহ সে বসে কাটিয়ে দিয়েছে, তার হাতে কোনো কাজই আসেনি, কিন্তু যদি তার সার্ভার বা নেটওয়ার্কে কোনো ডিজাস্টার হয় তাকে কিন্তু একটানা 7 দিনও ডাটা সেন্টারে পড়ে থেকেও কাজ করতে হতে পারে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে যে ওয়ার্কলোডটা আসলে কেমন, এবং ফিউচার লাইফে আপনি গিয়ে যখন জব করবেন আপনার ফ্যামিলিকে এবং নিজেকে দেওয়ার মতো পার্সোনাল কতটুকু সময় আপনি হাতে পাচ্ছেন। সো এইভাবে ওয়ার্কলোডটাকে ডিফাইন করে আপনি একটা শর্ট লিস্ট তৈরি করে ফেলুন, এবং এখানেও আপনি সেম ভাবে আপনার পার্টিকুলার ডিপার্টমেন্টগুলোকে নাম্বার 1 2 3 4 একটা লিস্ট করে ফেলুন। নেক্সট হচ্ছে স্টেপ নাম্বার 3। আপনি অলরেডি বুঝে গিয়েছেন যে আপনার জব লাইফের ওয়ার্ক ইনভায়রনমেন্ট এবং ওয়ার্কলোডটা আসলে কেমন হবে। এরপর আপনি চিন্তা করবেন আপনার স্যালারি এবং ক্যারিয়ার গ্রোথ নিয়ে। আপনি আপনার 5-6 বছর যারা জব করে ফেলেছে এরকম কোনো বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিন যে তাদের আসলে ক্যারিয়ার গ্রোথটা কেমন হচ্ছে, অর্থাৎ 5 থেকে 6 বছর জব করার পর তাদের স্যালারি স্ট্রাকচারটা বর্তমানে কেমন এবং তাদের ইন ফিউচারে ক্যারিয়ার গ্রোথ হওয়ার সম্ভাবনাগুলো আসলে কেমন। এই জিনিসটা ডিসকাস করলে আপনি কিন্তু একটা বেসিক আইডিয়া পাবেন যে কোন ইন্ডাস্ট্রিতে গেলে জবের ক্যারিয়ার গ্রোথটা আসলে কেমন হয়। লেটস সে আমাদের মধ্যে অনেকেরই একটা কমপ্লেন থাকে যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে মাত্র 8-10 হাজার টাকা বেতনে আমাদের চাকরি করতে হচ্ছে। ব্যাপারটা কিন্তু কোনোভাবেই এটা না। আপনি যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং বাংলাদেশে যদি আপনি জব করতে চান, এখানকার স্টার্টিং স্যালারি রেঞ্জ যেটা থাকবে আপনাকে কিন্তু সেই রেঞ্জেই কাজ করতে হবে। আপনি কিন্তু এই জিনিসটা চাইলেও চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি যে জিনিসটা চেঞ্জ করতে পারবেন সেটা হচ্ছে আপনি আপনার কোয়ালিটি এবং ওয়ার্কের ক্যাপাবিলিটি দিয়ে আপনি কিন্তু নেক্সটে একটা জব সুইচ করে আপনি একটা ভালো জায়গায় চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি কিন্তু অনেক হাই স্যালারিতে জব করতে পারবেন। সো আপনার ইনিশিয়াল স্টার্টিং স্যালারিটা কততে হচ্ছে এইটাকে কোনো সময় ফোকাস করবেন না। ফোকাস থাকবেন আজ থেকে 4-5 বছর পর দুইটা একটা জব চেঞ্জ করার পর আপনি যখন এক্সপিরিয়েন্সড হয়ে গিয়েছেন তখন আপনার স্যালারি স্ট্রাকচারটা কি হচ্ছে। সো ফর এক্সাম্পল আমরা যদি একটু স্পেসিফিক করে বলি, 4 থেকে 5 বছর কাজ করার পর আপনার স্যালারি স্ট্রাকচার যদি 40 to 60K হয়, তাহলে আপনি বাংলাদেশের এনভায়রনমেন্টে ইঞ্জিনিয়ারিং এর জন্য ইটস গুড এনাফ। সো এই জিনিসটা একটু খেয়াল করবেন যে স্টার্টিং স্যালারি আমার যাই হোক, আমি যে ফিল্ডে কাজ করতে যাচ্ছি সেই ফিল্ডে গিয়ে আজ থেকে 5 বছর পর আমার বড় ভাইরা এই মুহূর্তে আসলে কোন স্যালারি রেঞ্জে রয়েছে। সো এই জিনিসটার উপর ফোকাস করে আপনি সেমভাবে একটা শর্ট লিস্ট তৈরি করে ফেলুন। সো এবার এই 3টা শর্ট লিস্টকে যদি আপনি অ্যাভারেজ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিরিয়াল বাই আপনার কোন সাবজেক্টগুলো আসলে নাম্বার 1, 2 এবং 3 তে থাকছে। স্টেপ নাম্বার 4 এ এসে শর্ট লিস্ট করা এই 1, 2 এবং 3 নাম্বার সাবজেক্টগুলোকে নিয়ে আপনি গুগল এবং ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এই সেক্টরগুলোতে আসলে জব অপরচুনিটি কেমন রয়েছে। লেটস সে আপনি চিন্তা করে রেখেছেন আপনি পড়াশোনা শেষ করে কানাডা বা অন্য কোনো ইউরোপের কান্ট্রিতে চলে যাবেন, কিন্তু আপনি যখন আপনার ইউনিভার্সিটিতে সাবজেক্টটা সিলেক্ট করেছিলেন তখন আপনি আসলে এই জিনিসটা মাথায় রাখেননি। আপনি আপনার বন্ধু বা বড় ভাইয়ের দেখা দেখি একটা নির্দিষ্ট সাবজেক্টে ভর্তি হয়ে গিয়েছেন, কিন্তু পরবর্তীতে আপনি যখন একটা বাইরের দেশে চলে গেলেন তখন গিয়ে দেখলেন এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ওই দেশে আসলে কোনোই ডিমান্ড নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যারিয়ার ডেভেলপ করাটা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো এই ক্ষেত্রে ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা না করে বাংলাদেশ এবং দেশের বাইরে বড় বড় কান্ট্রিগুলোতে আপনার এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপর বর্তমানে এবং আগামী 10 বছরে জব ফিল্ডগুলোতে কি ধরনের অপশন রয়েছে সেই জিনিসটা একটু এক্সপ্লোর এবং অ্যানালাইসিস করার চেষ্টা করুন। তাহলে আপনি এই শর্ট লিস্ট করা 3টা সাবজেক্ট থেকে আপনি আপনার বেস্ট অন পেয়ে যাবেন। সো এই 4টা স্টেপ ফলো করলে মূলত আপনি আসলে বুঝতে পারবেন কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি আপনার জন্য পারফেক্ট, কারণ আপনি অলরেডি বুঝে গিয়েছেন কোন এনভায়রনমেন্টে কাজ করতে আপনি পছন্দ করেন, কি পরিমাণ ওয়ার্কলোড আপনি নিতে পারবেন এবং সেই অনুযায়ী কোন ওয়ার্কলোডটা নেওয়ার জন্য আপনি রেডি আছেন। এরপর আপনি বুঝে গিয়েছেন আপনার স্যালারির স্ট্রাকচার এবং গ্রোথ রেটটা কেমন হবে। পাশাপাশি আপনি বাংলাদেশে বা দেশের বাইরে গিয়েও এই সাবজেক্টে পড়াশোনা করার পর আপনাকে কিন্তু জব ইন্ডাস্ট্রিতে গিয়ে হাই হতাশ করতে হবে না। সো এরপর ফাইনালি নাম্বার 5 এ আমরা বুঝবো কিভাবে আমরা আমাদের জন্য বেস্ট ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারি। ইউনিভার্সিটি সিলেক্ট করতে গিয়ে আপনি যদি সেম একইভাবে কাউকে জিজ্ঞেস করেন কোন ইউনিভার্সিটি ভালো, সে কিন্তু মূলত আপনাকে সে নিজে যে ইউনিভার্সিটি পড়েছে সেই ইউনিভার্সিটি সাজেস্ট করবে। বা আপনি যদি কোনো ইউনিভার্সিটির কাউন্সিলরের কাছে গিয়ে জিজ্ঞেস করেন সে কিন্তু কখনোই বলবে না তার ইউনিভার্সিটি খারাপ। সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে বুঝবেন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া আপনার জন্য বেটার হবে। আপনি যে কাজটা করবেন, লেটস সে আপনি সিলেক্ট করেছেন আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনার সবগুলো ফ্যাক্টর অ্যানালাইসিস করার পর আপনার কাছে রেজাল্ট এসছে টেক্সটাইলটা আপনার জন্য বেস্ট চয়েস হবে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন টেক্সটাইলের জন্য লোকালি আগে খবর নেবেন কোন কোন ইউনিভার্সিটি ভালো, এরকম 3-4টা ইউনিভার্সিটির নাম আপনি কিন্তু মুখে মুখে পেয়ে যাবেন। তারপর আপনি সেই ইউনিভার্সিটির অ্যাডমিশন কাউন্সিলরের কাছে গিয়ে আপনি খোঁজ নেবেন এই ইউনিভার্সিটিতে টেক্সটাইল ডিপার্টমেন্ট কত সালে ফার্স্ট লঞ্চ হয়েছে এবং এখন পর্যন্ত কি পরিমাণ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট এই ডিপার্টমেন্ট থেকে বের হয়ে গিয়েছে। সো এখান থেকে কিন্তু আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন যে কোন ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি পরিমাণ টেক্সটাইল স্টুডেন্ট পড়েছে। এটা কেন বলছি, আপনি যখন জব করতে যাবেন তখন জব ফিল্ডে যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবচেয়ে বেশি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়া এবং জবে সুইচ করার জন্য আপনার অপশনগুলো অনেক বেড়ে যাবে। কারণ আপনি যে ইউনিভার্সিটিতে পড়বেন সেই ইউনিভার্সিটি থেকে যখন আপনি জব ফিল্ডে যাবেন তখন কিন্তু আপনার পরিচিত বড় ভাইদের মাধ্যমেই আপনার চাকরি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সো এই ক্ষেত্রে আপনি প্রেফার করবেন কোন ইউনিভার্সিটির অ্যালামনাই সংখ্যা সবচাইতে বেশি এবং কোন ইউনিভার্সিটির অ্যালামনাইরা বর্তমান কারেন্ট মার্কেটে সবচাইতে বেশি পরিমাণ এস্টাবলিশড পর্যায়ে রয়েছে। সো এইভাবে আপনি আপনার বেস্ট ইউনিভার্সিটিও পেয়ে যাবেন।
আশা করি আমাদের এই সিম্পল 5টি স্টেপ ফলো করে আজ থেকে আপনি নিজেই খুব সহজেই বুঝতে পারবেন আপনার জন্য কোন সাবজেক্টটি পড়া সবচেয়ে বেটার হবে এবং কিভাবে আপনি আপনার জন্য বেস্ট ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে এরকমই কোনো একটা ক্যারিয়ার রিলেটেড অথবা টেকনিক্যাল টপিকস নিয়ে। টিল দেন টেক কেয়ার।